গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে আই তো জানি ফেলাইছি, আপনারা তো কাজে নতুন ব্যবসা শুরু করছেন, তো আর সামনে কইলে সমস্যা কি? আরে শেষের মতো কথা কও কেন? ও বারে বারে বলতেছে যে তোমার সামনে এই ধরনের আলোচনা করবে না, তারপরে তুমি জোর করতেছে কেন? ভাইজান তুমি এমন করতেছো কেন? কত তোমার কারণে আমাকে কারো হাতে পানি ছিল না। হ্যাঁ তুমি আমাকে ভয় দেখাইতেছো কেন? কও না। প্রতিশোধ দিলাম, প্রতিশোধ, অনেক বড় প্রতিশোধ দিলাম। ওই বেইমানের বাচ্চা, তুই একটা বেইমান। তোর আমি কইছিলাম না তোর সংসার তোর বউ বাচ্চা আমি দেখবো, তুই আমার কথা দিয়ে কথা রাখস নাই। এতদিন জানতাম লেবু চেয়ারম্যান একটা খারাপ লোক, এখন তো দেখি যে হেতার বাইক না, হেতার চেয়েও খারাপ। ওরে বাবা রে বাবা, তোমরা বিয়ে না করে একসঙ্গে থাকতে পারবা, কিন্তু আমরা সেটা কইতে পারবো না, তাই তো? ভাইজান এটা তো নতুন জেলখানা না, জেলখানা আরেকটু সামনে অনেক সুন্দর অনেক সুন্দর ফুলের বাগান আছে, তুমি গেলে অনেক ভালো থাকবা। চাইবা? আরে বসো বসো বসো, কেমন আছো তুমি? এই তো শামসু ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, মোটামুটি ভালো আছে। আমার তো তোমার দেখে মনে হচ্ছে কি তোমার দেখতেছি নাকি ভূত দেখতেছি না পরি দেখতেছি। না না, আপনি ভূত পরি কোনোটাই দেখছেন না, আপনি নূপুরকেই দেখছেন। কি খবর আপনার? কবে আসছেন ঢাকা? আছি আমি মোটামুটি আছি, ভালো, খবরও ভালো। আর শুনলাম তুমি মিতার সাথে আছো, মিতা কেমন আছে? হ্যাঁ ভাই, মিতা অনেক ভালো আছে। কই বললেন না আপনি গ্রাম থেকে কবে আসলেন? কালকে চলে আসছি। শহরে না আমার একদম ভালো লাগে, গ্রামের খোলা আকাশ, তারপর গাছগাছালি, পাখির ডাক, এগুলো আমার ভালো লাগে। এইখানে আসলে আমার একদম দম বন্ধ হয়ে আসে। তোমার কি অবস্থা? গ্রামের কথা মনে পড়ে না তোমার? মনে পড়বে না কেন, মনে তো অবশ্যই পড়ে, কিন্তু আমি তার আপনার মতো স্বাধীন না। আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটাই তো এখনো ভুলতে পারতেছি না। আমার তো সেই গ্রামে গিয়ে থাকার মতো পরিবেশই নেই। তুমি যাইবা, অবশ্যই যাইবা, আমি তোমার নিরাপত্তা দেব। লেবু সাহেবের জামানা শেষ, এখন নতুন জামানা শুরু হয়েছে, শামসুর জামানা। আর বুলেট তো আগের মতো নাই। আমার বাসায় যখন ছিল আমি ওর মগজ ধোলাই করে ফেলছি, সে আর কখনোই খারাপ পথে যাবে না। শামসু ভাই, বুলেটকে আমি এক পয়সার বিশ্বাসই করি না। সে হচ্ছে একটা বর্ণচড়া, যখন যেখানে যায় সেখানেই রং বদলায়। ওকে বিশ্বাস করা খুব কঠিন। বিশ্বাস ভঙ্গ করলে ওর খবর আছে, পিঠের চামড়া থাকবে না, ছাল তুলে ফেলবো আমি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই গ্রামে যান, যদি গিয়ে দেখেন গ্রামের পরিবেশ পরিস্থিতি ভালো হয়েছে তাহলে আমাকে জানাবেন, আমি চলে যাব। ও ভালো, মিতার বাসা দায়িত্ব তোমার উপরই পড়ার কথা, এভাবে তো ভাবি নাই। নূপুর তুমি কখন আসলে? আমি একটু আগেই আসলাম। ওমর চাচা, হ্যালো চাচা, কোনো সমস্যা? আরে বেটা সমস্যা মাইনি, বিশাল সমস্যা। তাই মন না, ওই যে লেবু মিয়ার বউ মোটে আইছিলে বুঝলা, হ্যাঁ নাকি সামনে বড় বিপদ, হ্যাঁ জানে মাইরে হলে জন্য চেষ্টা করতে আছে। কোন কি আপনি? তাহলে তো বসে থাকা যায় না, আমি লোকজন নিয়ে আসতেছি। ওরে লোকজন নিয়ে আসতেছে কি ফিরবে, লোকজনের কোনো দরকার নাই। মুই বলতেছি কি, চলো মোরা দুইজন যাই, লেবুর সাথে আগে কথা বলি। আরে কথা কয়ে তো লাভ হইব না, লেবুর ভাব বেশি, এমন ভাব দেখাইবো, এমন কথা কইব, ইচ্ছা হইব ওরে বাড়তে বসেই মারি। আরে বেটা মারামারি মধ্যে যাওয়ার দরকার নাই, মোরা দুইজন আগে যাই, হ্যাঁ লগে কথাবার্তা বলি। হ্যাঁ যদি মোগল লগে কোনো রকমের খারাপ আচরণ করবে, ব্যবহার করে, মোরাও খারাপ ব্যবহার করবো, ভয়ভীতি দেখাবো, কোনো সমস্যা আছে? মুখে মুখে লেবুরে কইলে কোনো কাম হইব না,
ওরে ভয় দেখাই দেব। আমগো কিছু লোকজন বাইরে খাড়া করায় রাখতে হইব, তারপর আমরা যাই তার লগে কথা কমু যে আর ভারী ঘেরাও করছে, ওই যদি কথা মতো না চলে, আমগো কথা না শুনে ওর বাড়িতে আগুন লাগাইব, ওরে খুন করবো। আরে হ্যাঁ রে, বুঝাইবে কি? তোমারও যে মুই বুঝাইতে পারতেছি না, লোকজনের প্রয়োজন কি বুঝতে পারতেছি না। হ্যাঁ, আগে যাইয়ে কথা বলি, বললাম তো লোকজনের কি প্রয়োজন। আর লোকজন মুই জড়ো করতে পারবো না, লোকজন তো তুমি জড়ো করবা, ওই দায়িত্ব তোমার। গার্মেন্টসের পোলাপানের লগে তো তোমার খাতির আছে নাকি? আরে খাতির আছে, কিন্তু লোকজন তো খালি হাতে কাজ করতে আইব না, কিছু টাকা পয়সা খরচা করেন, অনেক লোক পাওয়া যাবে। ওরে বেটা, ওইলে কোনো চিন্তা নাই, টাকা পয়সা যদি কিছু লাগে বাবির দাঁড়িতে নিয়ে হের পর দেওয়া যায় গিয়ে। টাকা পাইলে লেবুর বাহাদুরি আমি একদিনে শেষ করে দেবো। বেটা লেকচার অ্যাডভার্টাইজ কমাই দাও, বুঝলা? জীবনে বহুত লেকচার অ্যাডভার্টাইজ দিয়েছো। আরে কাম করো, কাম কর, ওই কামে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না হাজির করবে। ওই যে রোমিও ভাই ফোন করে বললো যে আমার পেমেন্ট আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য, এই জন্য আসলাম। কি রে, পেমেন্ট দিস নাই? কস কি পেমেন্টটা ফোন করে দিয়ে দিবি না? পেমেন্টের লেগে ওরা এখানে আসতে হইলো? হ্যাঁ না আসলে ভাই আমি নুপুরে একটু সারপ্রাইজ দিবার চাচ্ছিলাম। আসলে এই পেমেন্টটা নিয়ে মানে বড় গাপলা লাগছিল, পরে আমি কায়দা কৌশল করে পেমেন্টটা আমার কাছে রায়া দিছি। ওই যে রোমিও, ও কিন্তু টেহাডু দিবার চাচ্ছিল না, ও চিন্তা করছিল যে মিতা পার মতো নুপুরে টেহাডু মারে দিই। তাই নাকি? মিতা আর আমি কি এক হইলাম? আমি তো মিতার মতো এত বড় লোক না, আমি তো গরিব মানুষ ভাই। কি বলো, গরিবের বিষয় না তো, গরিব হবা কেন? আর তুমি যদি ধনী হও, তোমার টাকা রাখার অধিকার তো রোমিওর নাই, ও তো সিটার হয়ে গেছে। ভাই আমার হাতে বাটপাড়ি করে কুলে উঠতে পারে নাই, মানে ও চেষ্টা করছিল আর কি, যে মেলা রকম চেষ্টা করছিল যে মিতার মতো নুপুরের টেহাডু মেরে দিব, কিন্তু আমি তা নানান রকম কায়দা কৌশল করে যুক্তি উপস্থাপন করছি। আমি ওই নুপুরের বিষয়ে খুব বড় একটা ভূমিকা নিয়েছি। আমি কইছি এইসব চল্লি বললি করলে হবো না, আগে নুপুরের টেহা দিবে, পরে অন্য চিন্তা করবে। এই হঠাৎ কয়ে উঠলো যে মিতা এত বড় আর্টিস্ট, হে টেহার জন্য কেউ কেউ করে না, তুই নুপুরের টেহার জন্য পাগল চাস। আমি বললাম মিতার হাতে নুপুরে তুলনা করবে না, মিতা বড় লোক মানুষ, হে মেলার টেহা পয়সা তার আছে, টেহা পয়সা তাকে না দিলে সমস্যা নাই, কারণ হেরা তারপর ক্যারিয়ারের জন্য মেলা থাকবে স্কুল হারবো, কিন্তু নুপুরের টেহা তোমার দেয় নেবো দেয় নেবো দেয় নেবো, পরে শেষ পর্যন্ত নুপুরের টেহাটা আমার কাছে দিতে বাধ্য হয়েছে। বাবুল ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আসলে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। আচ্ছা কথা বলিস না, শোন এক কাজ কর, নুপুরের আপ্যায়নের ব্যবস্থা কর, আপ্যায়ন টাপ্যায়ন শেষ হইলে তার পেমেন্টটা দিয়ে দে। আরে না না, আপ্যায়নের কোনো দরকার নেই। এসি নুপুরে এটা কেবা কথা কইতে চাও? আপ্যায়নের অবশ্যই দরকার আছে। তুমি আইসাও খালি মুখে ফেরত যাবা, এটা ওর নিকে পারে নাকি? বেশি লাগবো না, তুমি 10-15 মিনিটের বাইরে হাতে গল্প করো, আমি নিচে দাম করে আসবো, এখন আসতে বেশি ঝামেলা করবে না। আরে না না ঝামেলা কি, সেটা যাইবার আসবো। আসলে হয়েছে কি নুপুর, আমার ভাই বাবুল তোমারে খুব পছন্দ করে, ভালোবাসে। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কটু কথা বলে, ও তেলে বাগুনে ঝুলে ওঠে। আমি জানি ভাই, সে আমার ভালো বন্ধু। হ্যাঁ, বন্ধুর থেকেই তো অনেক কিছু হয়, জানি না। আমি আপনার কাছে আইতেছি, আপনি আপাতত 10,000 টাকা দেওয়ার চেষ্টা করেন, পরেরটা পরে দেওয়া যাবো। বেটা আগে ফাইনাল ডিসিশনে যাও, দরকার আগে কথাবার্তা বললে তারপরে ফাইনাল ডিসিশনে যাবো আমি। এত তরতারাও কি ফিরবি? মারামারিতে প্রথমেই যাওয়া যাইবে না, প্রাথমিকভাবে যাইয়া ভয়ভীতি দেখাইতে হইবি, এরপরে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাইবে। আমি ভয় দেখাইলে কোনো লাভ হইব? কুত্তার লাশ বেকা হাইতে বেহাই থাকবো, সোজা হইব কখনো? তাই আমি যে কথা কইলাম, যে আয়োজন করতে কইলাম, সেই আয়োজন করতে হইব, ওইভাবে যাইতে হইব। বড় কথা হইলো আজকে আমি ফাইনাল গেম খেলতে চাই, ফাইনাল টসে যাইতে চাই। ওরে বেটা আগে মোরা ভয়ভীতি দেখাই আসি, হ্যাটে যদি সে শব্দ তো না হয়, হ্যাঁ বেশি উদ্বেগ করে, খারাপ দুর্ব্যবহার করে, হেলে মোরা ফাইনাল ডিসিশনে চলে যাবো। অন্যের একটা কথা কই, আপনারা কিন্তু অনেক অপমান করব, আপনি সহ্য করতে পারবেন? আরে বেটা লেবু মিয়া আমার মুখের পর মেলা কথা বলছে, ওই প্রতি উত্তর দিছি, মোরে অপমানিত করবে না, অপমান করবে বেটা তোরে, তুই সাবধানে যাই, শুয়ে যাই। লেবুর অপমান আমি গায়ে মাখি না, আমার কাছে লেবুর 1 পয়সা ভ্যালু নাই। বেটা মুই ওরে দাম দেই না, ওরে দেখলে মুই কেন চিন্তা করি, একজন মানুষ আবার লগে চেয়ারম্যানের খেতাব লাগাইছে, হ্যাঁ এত দুষ্ট প্রকৃতির কি জুলে হয় মুই যাই উঠতে পারিনি। যাও তুমি তত্তরে আইও। আপনি রওনা করেন, আমি আইতেছি। ওরে বেটা তোর দ্বারে ফোন দিছি কিরবি, হ্যাঁ
মুই আল্লাহ যাবো না হেরফিন নেই তো তুই বেটা আয় দুজন এক লগে যাবো মানে আরে বুঝছি তো ভয় পাইছেন, আমি আইতাছি, আমি আপনার লগে থাকুম, দুজন মিলেই যাবো। আরে বেটা তুই তরতরে আয়, মুই লেবু মিয়ার বাড়ির ধারে অপেক্ষা করতে আছি। মেলা পেনা ফুটো কই একটা হনু আর একটা বুঝো না কিছু বুঝ ফাতু। এই তরতরে আও, রাহি রাখি। টাকা 10,000-এর আশা করছিলাম, এটা আর হইল না, সব বেটায় চালাক হয়ে গেছে। আমার চাষায় মানে ভয় পাইছে। ফাজিলদারে ফোন করো পাপ, একসাথে কথা কয়, পেনা পড়তেই থাকে। ফাজিল বাবা আমাকে দেখেছো? হ্যাঁ মা, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। দরকারি কথা মানেই তো বিয়ের কথা, বিয়ের কথা ছাড়া কোনো কথা থাকলে বলতে পারো। মা, আমার অন্য কোনো কথা নাই। আমি একটা খুব ভালো পাত্রের খোঁজ পাইছি, বাড়ি গাড়ি সব আছে, উত্তরায় থাকে। তাছাড়া আরও পাত্র আমি দেখা শুরু করছি। শুরু করো, কিন্তু ছেলের সাথে আমার বনিবনা না হলে কিন্তু আমি সংসার করতে পারবো না। বিয়ে ভেঙে গেলে তুমি কিচ্ছু বলতে পারবে না। পরেরটা পরে দেখা যাবে। মেয়ে বড় হলে বাপের মাথায় অনেক চিন্তা থাকে, আমি ওই চিন্তা থেকে মুক্ত হইতে চাই। আচ্ছা আব্বা বলো তো, আমার বিয়ে নিয়ে তো তুমি আগে এই ধরনের কথা বলতে না, এত চিন্তা করতে না, তোমার মাথায় এই চিন্তাটা কে ঢুকালো? আমার না একটু জানার ইচ্ছা আছে। শোনো মা, আমার এত কিছু জানাবার ইচ্ছা নাই। আমার এখন শুধু একটাই ইচ্ছা, তোমার বিয়েটা হওয়া। তোমার কথায় আমি অনেকদিন অপেক্ষা করছি, আর আমি অপেক্ষা করতে পারবো না। আমার অনেক বয়স হয়েছে মা, আমি যে কোনো দিন মরে যাব। আমি তোমার বিয়ে দেখে মরতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য ছেলে দেখো, তুমি যে ছেলেকে বলবে আমি সেই ছেলেকেই বিয়ে করব, তোমার মতের বিপরীতে আমি যাব না। তোমার কথা শুনে আমি অনেক চিন্তামুক্ত হলাম। তুমি যে রাজার কথা মন থেকে মুছে ফেলাইতে পারছো, এটা শুনে আমি খুব খুশি। আবার রাজাকে আমি ভুলে গেছি, কথাটা তুমি ভাবলে কি করে? রাজা আমার মনের মধ্যেই থাকবে। ও পাগল মানুষ, এখন ওকে নিয়ে কোনো ধরনের কথা না বলাই ভালো। রাজা ভালো ছেলে ছিল, আমিও তাকে পছন্দ করতাম, কিন্তু সে তো বিবাহিত, তাকে তুমি বিয়ে করতে চাইবে কেন? সে ভালো থাকলো, আমি এই বিয়েতে মত দিতাম না। তুমি মত না দিলেও তখন আমি রাজাকেই বিয়ে করতাম, কারণ রাজাকে আমি ভালোবাসতাম। তুমি ঢাকায় বড় হয়ে গ্রামের একটা ছেলেকে কিভাবে পছন্দ করতা, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। কারণ রাজা অনেক ভালো একটা মানুষ, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। তোমার কথা শুনে মনে হয় রাজা পাগল হয়ে এক অর্থে ভালোই হয়েছে, আমার জন্য সাপে বল। আব্বা তুমি এই কথাটা কিভাবে বললা? মানে একজন ভালো মানুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সেটা তোমার জন্য ভালো হয়েছে, এই কথাটা তুমি বলতে পারলা? বলতে পারলাম মা, বলতে পারলাম। শোনো মা, সব কথা ধরতে নাই, সব কথা ধরো না। ঠিক আছে, ধরবো না, তুমি পাত্র দেখা শুরু করো। আলহামদুলিল্লাহ। লেবু আঙ্কেল, লেবু আঙ্কেল, এই লেবু সাহেব, আমরা দেখেন আইম বেরি বাইরেই দেখেন কেটা সিকুর পারে কেটা চিল্লা। রমজান, এই তোমরা কেন হইছে পারতেছো কিসের জন্য? কি হইছে? হইসর কিছুই দেখেন নাই তো, দুইজন খারাইছি সামনে, ভদ্রভাবে কথা কব। পুরা বাড়ি ঘেরাও করে আছে মানুষ, উল্টা পাল্টা কথা কবেন, একসাথে চলে যাবো। কিন্তু বেদবের মতন কথা বলবা না আমার বাড়িতে। তারা একদম জুতা খুলে কিন্তু মাথার মধ্যে বাড়ি দিবে। এই কি বলতেছেন? জুতা জুতা মুগল জারি নাই, কি মনে করতেন খালি পাই আইছি? এই কি এইভাবে কথা বলতেছো কারো? কিভাবে কথা বলবে? এক কারে কিন্তু সোজা করে ফেলবো। ফাজিল জানি কথা। এই শুনেন, কথা বলেন। অন্যায় কাম আপনি করছেন, আপনি নারী নির্যাতন করছেন, স্ত্রী নির্যাতন করছেন। কি মনে করছেন গ্রামে আমরা বাচ্চা নাই, গ্রামের পাবলিক নাই? পুরা পাবলিক চারদিকে ঘেরাও করে আছে। এই রমজান, এই মুখ সামলা কথা কথা, মুখ সামলা কথা কো। হ্যাঁ, আমি আমার বউরে মারি কাটি, সেটা আমার বিষয়। তোরা এখানে নাক গলাইতে কিসের জন্য? আমরা নাক গলাইতে সেই লেগে আপনার বউ যে আমাদের কাছে কমপ্লেন করছে, আমরা জনগণের আদালতে আপনার বউ কমপ্লেন করছে। জনগণের আদালত সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? জনগণের আদালত আমি গুনি রে। গন্তব্যে জনতার আদালত গন্তব্যে। এই কি চুপ করবে? আমার বউ তোর কাছে কমপ্লেন করছে না? হ্যাঁ, খারাপ বিচার ছুটাইতাছি। বন্দুকটাই না আগে তক দুটারে গুলি করুম, তারপর ওই বেডি যাবে। আরে কে টাকা গুলি খারাপ দেবে রে? আপনার বন্দুক আছে, আমাকে পিস্তল নাই। আপনার বন্দুক করবো ধুম, আমাকে পিস্তল করবো ঠুস। আসসালামু আলাইকুম। একটু ওয়ার্নিং দিয়ে গেলাম, ভালো ভালো। যত যাই বলেন, আমি না আপনার এই ব্যাপারটা কোনোভাবেই সমর্থন করতে পারলাম। আপনি
তুমি আমার কোন কাজটার প্রতি বিরক্ত হইলা যার লেগে তুমি সমর্থন করতে পারতেছো না? হ্যাঁ, ও বুঝছি, মানে ঘটনা হয়েছে যে বাপির লাগে মাঝে মধ্যে আমি একটা কেওয়াজ করতাম, ঝামেলা সৃষ্টি করতাম, এটা তোমার ভালো লাগে না, এই তো? আরে ধুর, বাদ দেন তো। বাপ্পি সাহেবের কথা কে বলতেছে? ওই লোককে তো আমি নিজেই দেখতে পারি না। আমি সুযোগ পাইলে আমি নিজেই ওনাকে কথা শোনাইতাম। ওনার কথা বলতেছি না। তাহলে তুমি কাকে নিয়ে কথা বলতে আসো? আরে আমি আপনার কথা বলছি। এই যে আপনি ভাবিকে বাড়িতে একা রেখে এখানে ঢাকায় এসে কতদিন ধরে পড়ে আছেন, কোন আক্কেলে বলেন তো? মানে অযথাই নিজের হাতে ধরে সংসারটা নষ্ট করলেন না? আরে নূপুর, তুমি বোঝো না কেন? আমার বউ আমার লাইক করতে না, আমি তারে বহুবার বোঝানোর চেষ্টা করছি, সে আমার কথা বোঝে নাই, হনেও নাই। হ্যাঁ, এলে ঘরে বাড়িতে রেখে আমি ঢাকা চলে আইছি। সে শুনছি বাপের বাড়ি চলে গেছে, সেইখান থেকে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠাইছে। আমিও বাড়ি যাইয়া নোটিশের জবাব দেবো। নূপুর, জোর করি তো সংসার টিকানো যায় না। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো দেখেছিলাম আপনাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। হঠাৎ এমন কি সমস্যা হলো বলেন তো? সমস্যা আগেই আসিলে, স্বভাব ভালো আসিলে না। ওই ছেলে মানুষ দেখলে দৌড়ে এসে কথা বলতে, অল্প বয়সী পোলা বান্ধব এই ভাবি ভাবি কইতে কইতে বাড়ির মধ্যে ঢুকে যাইতে, এটা আমি মোটেও লাইক করতাম না। এটা প্রত্যেক দিন থাকা হইতে তার সাথে আমার। কি ভাই, কি তুমি গসিপিং করে করে বুঝছো এই যে খামাকার সময় নষ্ট করো? এই যে নুপুরের কথা বলি বলি তুমি তার দেরি করে দিতেছো না? মোটেও ফালতু কথা বলিও না তো। নূপুর সে নিজে ইচ্ছে করে আমার একটা ইন্টারভিউ নিতে আছে, এখানে তুমি ফাল কথা বলতেছো কি লাগে? একটা ফালতু সবসময় ফাল কথা বলো। না না ভাই, উনার কোনো দোষ নেই, আমি একটু ওনার ফ্যামিলি নিয়ে কথা বলছিলাম। আর ফ্যামিলি? আরে ভাঙার সংসার লই কথা বলি কোনো লাভ আছে? এত তো বড় এমন সন্দেহ করে, এরকম সন্দেহ করলে কি কোনো বউ থাকেনি? এ কথা মাত্র উদ্বিষ্কারী কথা হবে, আমি বলে দিলাম। তুমি কোথায় পাইলা যে আমার সন্দেহ করে এইটা ওইটা? কোথায় পাইলা? কে তোমাকে বলছে? তার ফাঁসি হওয়া উচিত। আরে বোঝো না কেন? আমি এখন সম্মানী লোক, আমার সম্মান নষ্ট করিয়ে কথা বলছে। বেলালুকিল কেডা? কেডা বেলালুকি? সে তোমার মতো আম পাবলিক না, বলছো তোমরা তো আম জনতা, তোমাদের কোনো মূল্যই নাই, এই কথাটা তোমার বুঝতে হইবে। এই শুনো, তুমি ফার্স্ট ক্লাস নাগরিক হলে আমি সুপার ফার্স্ট ক্লাস নাগরিক, আর এখানে তুমি আমার আন্ডারে কাজ করো, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, আপনারা এমন কেন বলেন তো? ভালো কথা বলতে গেলেও আপনার ঝগড়া লেগেছেন, ব্যাপার কি? আমার কাছে না আপনাদের এসব একদম ভালো লাগে না। আরে না না, উনি ওই নতুন টিআইডি হওয়ার পর থেকে এই জামাই বাবুর ভাব বাড়িয়ে গেছে, উনি গুণী লোকের মর্যাদাই দিতেছে না। আমার মতো একটা গুণী লোক, তারাই উনি পাত্তা দেয় না। এই কি কথাটা তুমি ঠিক বললা না। শোনো, তুমি কোর্টের বারান্দায় গুণী লোক, মেধাবী লোক, সেটা আমি মানি, কিন্তু এই যে ক্রিয়েটিভ মিডিয়া সেক্টরে আমি তোমার সিনিয়র, এখানে আমার কথা মতো তোমাকে চলতে হবে। ওকে? হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে তুমিও কথাটা মনে রাখো। তুমি গ্রামে যাওয়ার পর উল্পিস করিয়ে চলো, মানে গ্রামে যাওয়ার পর কিন্তু আমার পাওয়ারটা বাড়িয়ে যাইবে, তখন তোমাকে কিন্তু সাবধানে কথাবার্তা বলতে হবে, কথাটা মনে রাখো। ভাই, আগে তো গ্রামে যান, তারপর গ্রামে বাড়িঘর ঠিক আছে কিনা সেটা আগে গিয়ে দেখেন, কারণ আমরা যারা ঢাকায় নাটক করতে আসছি তারা সবাই কিন্তু লেবু চেয়ারম্যানের শত্রু। আর ধুরো, লেবু চেয়ারম্যান নামে 2 পয়সা দিয়েও দাম দেয় না, সে বহুবার আমার ধমক দিছে, পাত্তাই দেই না। তখন তো রাজা ভাই আপনাদেরকে সাপোর্ট করছে তাই পাত্তা দেন নাই, কিন্তু এখন আপনাদেরকে কে শেল্টার দিবে? আমার অবশ্য সমস্যা নাই, কারণ কি জানো, আমাদের শ্বশুর আছে, আমার শ্বশুরের লেবু চেয়ারম্যান দেখলে ভয় পায়। দেখো, কথা বলতে বলতেই আসল কথা বলা ভুলে গেছি। বেনাপোটা শুরু করলে আর বন্ধ হয় না, বাড়িতে তো কেউ নাই, কথা কর মানুষ পাই না, তোমার পাইয়া একটার কথার বক্সা খুইলে বইছি। আসল কথা এখনো কই যাই। আসল কথা কি হইছে কি, মুই আর রমজান ওই লেবু চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, ইচ্ছা মতো বকাঝকা করছি, গাইল খামার দিছি। লেবু চেয়ারম্যান রে ইচ্ছা মতো বকাঝকা করছেন, আর লেবু চেয়ারম্যান বসে বসে শুনছে, কিছু বলে নাই, প্রতিবাদ করে নাই? প্রতিবাদ করবে না মানে? একালে ওরালি দিয়ে উঠছিলে। আর মগো রমজান এমন ভয় হারে দেখাইছে, কি দিয়ে ভয় দেখাইছে সেটা তোমার বলতে পারলাম না, বললাম বলাটা ঠিক হইবে না, বুঝলা? একেবারে লগে লগে গলা নামাই গেলে। চাচা, এত খুশি হয় না। লেবু সাহেব মুখ বন্ধ করে এইসব সহ্য করা মানে কি জানেন? হ্যাঁ, সে ভিতরে ভিতরে প্ল্যান করতেছে আপনাকে বিরাট বড় ক্ষতি করবো, তাই সাবধান হয়ে যান। কি সাবধানে থাকুন, কারণ বয়স কি কম হয়েছে, 70-এর ধারে ধারে চলে গেছে, বুঝলা? জানের মায়া করি না, বুঝলা? মৃত্যুর ভয় ও আমার মধ্যে নাই। হবে আইসে একদিন, চলে যাবো একদিন, আল্লাহ তালার হুকুম হইবে, ফাঁস করে চলে যাবো। মোর যদি মৃত্যু ওই লেবুর হাতে লেখা থাকে, তাহলে ওই যে আল্লাহ যে ফিলে যার মৃত্যু লেখে রাখে, সেই ফিলে আর মৃত্যু হইবে। সেইটা ঠিক আছে চাচা, জন্ম যখন হয়েছে মরতে সবারই হবে, কিন্তু চাচা আমার না ভয় হয়, এই লেবু চেয়ারম্যান মানুষটা তো ভালো না। চাচা, আপনি আর রমজান ভাই একটু সাবধানে চলাফেরা করুন। কিরে কবির তুই? ওমর চাচা, আমি আইছি মানে একটু সাবধানে আইছি, আপনার একটা গোপন তথ্য দেবার জন্য। কি তথ্যটা? কি? যে লেবু চেয়ারম্যান
লেবু চেয়ারম্যান তো আপনার উপর আর ওই রমজান ভাইয়ের উপর তেইজা উঠছে, আগুন হয়ে গেছে, চোখ মুখ লাল করে ফেলাইছে, হাতে সবসময় বন্দুক আর রামনাম লেগে ঘুরতেছে, যেখানে পাবে যেভাবে পাবে আপনাদের দুজনকে খুন করে ফেলাবে। এই খবরটা দেওয়ার জন্যই আমি আপনার কাছে ছুটে আইছি। চাচা, কেউ না জানুক, আমি তো জানি। আমার যখন খুব খারাপ অবস্থা ছিল, দুবেলা দুমুঠো খাইতে পারতাম না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব বিপদে আসছিলাম, পেটে ভাত দিবার পারতেছিলাম না, সেই সময় আপনি আমার রাজা ভাইয়ের কাছে নিয়ে গেছিলেন, ভাতার ব্যবস্থা করে দিছিলেন। আপনার নুন খাইছি, তাই নুন হারামি করবার পারবো না চাচা।